স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের অভিযোগ আসতে শুরু করেছে। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল, এই শব্দগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে রীতিমতো ট্রল করা হচ্ছে, প্রতিনিয়ত ট্রল করা হচ্ছে। কিন্তু তারপরে পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, বরং প্রতিনিয়ত পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কারণ বিএনপির বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিএনপির হাইকমান্ড বারবার বলার চেষ্টা করেছে তারা তৃণমূলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তারা নানান উদ্যোগ গ্রহণ করেছে, কাউকে কাউকে তারা বহিষ্কার করেছে, কাউকে কাউকে শোকজ করেছে, কোথাও কোথাও কমিটি ভেঙে দিয়েছে, কিন্তু তারপরেও তৃণমূলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 6 মাস পার হয়ে যাওয়ার পরও বিএনপির হাইকমান্ড তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই কারণে এখনও চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের অভিযোগ আসছে। পাশাপাশি তারা এখন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। 5 আগস্টের পর শুরুতে যেটা হয়েছে, আওয়ামী লীগ যে জায়গাগুলো দখল করেছিল, হাট বাজার, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, যে জায়গাগুলো থেকে তারা চাঁদা তুলত, যেখানে তারা চাঁদাবাজি করত, সেই জায়গাগুলো বিএনপি দখল করছে। কোথাও কোথাও আবার আওয়ামী লীগের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এমনটাও শোনা যায়। যাই হোক, বিএনপি প্রথমে সেই জায়গাগুলো দখল করেছে। এখন সেই জায়গাগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। প্রতি সপ্তাহে আমরা দেখব বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে বিএনপির বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। উভয় পক্ষই বিএনপি। গতকাল নারায়ণগঞ্জে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে আসতে হচ্ছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। উভয় পক্ষই বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, 5 জন গুলিবিদ্ধ। দেশের মানুষ ধরে নিয়েছে এখন যদি একটা নির্বাচন হয়, একটা ফেয়ার ইলেকশন হয়, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, নির্বাচিত সরকার, তারা পার্লামেন্টে থাকবে। সুতরাং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, সেটার প্রতিফলন ঘটবে তখনই যখন বিএনপি দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু আমরা বিএনপিকে এখন যেভাবে দেখছি, বিএনপির তৃণমূলকে আমরা যেভাবে দেখছি, বিশেষ করে শুধুমাত্র তৃণমূল বললে ভুল হবে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতারা আছেন বিএনপির, যারা নেতা বলে পরিচিত, যারা স্বীকৃত নেতৃত্ব বিভিন্ন জায়গায়, তারাও তো এই বিষয়গুলোর সাথে জড়িয়ে পড়ছেন। ফলে তাদের উপরে জনগণ কিন্তু আস্থা রাখতে পারছে না। হ্যাঁ, এখন ভোট হোক, 1 বছর পরে ভোট হোক, বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে, কিন্তু যেভাবে তারা এটা চালাচ্ছে, এই 6 মাস ধরে যেভাবে চলছে, সেভাবে যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে না, এটা বলা যায় না। বিএনপির 2 যুগেরও বেশি সময়ের মিত্র ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপির এক পক্ষ জুতা মিছিল করেছে আরেক পক্ষের বিরুদ্ধে, এবং তারা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে জেলা সম্মেলন তারা হতে দেবেন না, যে কোনো মূল্যে তারা জেলা সম্মেলন ঠেকিয়ে দেবেন। কার বিরুদ্ধে তারা মিছিলটা করেছে? বিএনপির বিরুদ্ধে। কারা করছে? বিএনপির আর একটা অংশ। নিজেদের মধ্যেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে, এবং এটা শুধুমাত্র 2টো ঘটনা। গতকাল এমন ঘটনা প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে। বিএনপির বিভিন্ন গ্রুপ তাদের নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটা অনুষ্ঠানে প্রশ্ন উত্থাপন করেছেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, তারা জামায়াত সমর্থিত কিনা, এটা তিনি প্রশ্ন করেছেন। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 আগস্টের পর থেকে, বা এই সরকারটা যখন গঠিত হলো তারপর থেকে দফায় দফায় বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার। তিনি এভাবে বলেছেন, এই সরকার আমাদের সরকার। রাষ্ট্রের একটা বিশেষ ট্রানজিশনের সময়, বিশেষ গুরুত্বপূর্ণ একটা সময়ে আমরা সবাই মিলে, অংশীজনরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্বে বসিয়েছি, তারা দায়িত্ব পালন করবেন, এই সরকার আমাদের সরকার। এই কথা দফায় দফায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।
এখন হঠাৎ করে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন উত্থাপন করলেন এই সরকার জামায়াত সমর্থিত কিনা। এখানে তিনি যুক্তি উপস্থাপন করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করেছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে জামায়াত সমর্থিত লোকদেরকে বসানো হয়েছে। এটা দাবি করেছেন রুহুল কবির রিজভী। 5 আগস্টের পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে এবং আমরা জানি সেখানে কোথাও কোথাও বিএনপি সমর্থিত, কোথাও জামাত সমর্থিত, কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা ছাত্রদের যে অংশ, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যে অংশটা সরকারের মধ্যে আছে ছাত্রদের, তাদের সমর্থিত কেউ কেউ এই জায়গাগুলোতে বসেছেন। আরও কোনো কোনো দলের নাম শোনা যায় তাদের সমর্থিত 2-1 এই জায়গাগুলোতে বসেছেন। রুহুল কবির রিজভী দাবি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে বসেছেন জামাত সমর্থিত ব্যক্তিরা। এখন প্রশ্ন হলো, বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, অনেক বড়, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা চাইলেই তো ওই জায়গাগুলো দখল করতে পারে। ভাবনা করে, মানুষ এখন চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং সামনের দিনে যে নির্বাচন, আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটাও বিএনপির জন্য এত সহজ হবে না, কারো জন্যই সহজ হবে না। কিন্তু বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাই তাদের কথা বলা হচ্ছে তাদের জন্য নির্বাচনটা তো সহজ হবে না। আর এবারের নির্বাচনে তারা যদি ক্ষমতায় চলেও, কবির রিজভী সেভাবে এটাকে উত্থাপন করেছেন, এই কারণে বলছি সেই জায়গাগুলোতে তো বিএনপি সমর্থিত ব্যক্তিরা থাকতে পারতেন। বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল যারা করছেন তাদেরকে ওন না করে, তাদেরকে ডিজোন করে দিয়ে এই জায়গাগুলোতে আসলে এমফাসাইজ করা উচিত ছিল সম্ভবত বিএনপির। এখন আক্ষেপ করে তো লাভ নাই, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সত্যি সত্যি জামায়াতীকরণ হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এটা জামাতকে ভবিষ্যতে রিটার্ন দেবে, কিন্তু বিএনপিকে তো দেবে না ওই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বরং এটা তাদেরকে আরো ডোবাবে। এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয় তাহলে আপনি যে কাউকে প্রশ্ন করলে হয়তো তিনি বলবেন বিএনপি ক্ষমতায় আসবে। ফলে আগামীর বাংলাদেশ কি হবে? 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর কিংবা জুলাই অভ্যুত্থানের, এত বড় একটা অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর হবে কিনা, বাংলাদেশের সংস্কার হবে কিনা, নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো কিনা, সেটা নির্ভর করছে বলে দেয়া যায় বিএনপির ওপরে। কারণ এই মুহূর্তে যদি জামায়াত ইসলামী এখন তাদের সাথে নেই, তারা এখন প্রতিপক্ষ, আরো অনেক নতুন প্রতিপক্ষ তৈরি হয়েছে দেশে এবং তাদেরকে মাথায় রাখতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি কোনো দলের রাজনীতির মধ্যে না হয় তাহলে জনগণ এখন আর অন্ধভাবে সেই দলকে সমর্থন দেবে না। সেই সময়টা চলে গেছে, এটা মাথায় রাখতে হবে। সেই সময়টা এখন নাই। আমি যে কোনোভাবেই আমি জামাতের সমর্থক কিংবা আওয়ামী লীগের সমর্থক কিংবা বিএনপির সমর্থক, এই জায়গাটা এখন নাই। মানুষ এখন চিন্তা যেভাবে চলছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতে তাদের টিকে থাকা কঠিন হবে এবং বিএনপির হাইকমান্ডের এই বিষয়গুলো খেয়াল করা দরকার। এবং যদি তারা সেখানে ব্যর্থ হন তাহলে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং জনগণও তখন তাদের দিক থেকে নিশ্চিতভাবেই মুখ ফিরিয়ে নেবে। কারণ আবার নতুন করে কোনো আওয়ামী ফ্যাসিস্টের জন্ম এই দেশে হোক, সেটা দেশের জনগণ মেনে নেবে না। আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলেছি, রাজপথে লড়াই করেছি, আমরা কোনো ফ্যাসিস্টের নতুন করে জন্ম হোক সেটা কোনোভাবেই মেনে নেব না।